স্বাগতম আমাদের ফ্রি অনলাইন স্কুলে আবারও আসার জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের আবার আলোচনা করব উচ্চতর গণিত এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা পার্ট 4 নিয়ে। ওকে, আমরা এর আগের ক্লাসে পার্ট 2 করছি, পার্ট 1 করছি, পার্ট 2 করছি, পার্ট 3 করছি। আজকে আমরা আলোচনা করব পার্ট 4 নিয়ে এবং আমি তোমাদের এই পুরো ক্লাস জুড়ে থাকবো সিফাত জিল কামরান। চলো ক্লাস শুরু করা যাক। আচ্ছা, তো আমরা পার্ট 3-তে জটিল সংখ্যার যে যোগ বিয়োগগুলো ছিল, আমরা নর্মাল যে ক্যালকুলেশনগুলো ছিল সেই ক্যালকুলেশনগুলো শিখে আসছি। এখন আমরা এখানে আসি শিখবো এখন হচ্ছে বর্গমূল নিয়ে। কি নিয়ে শিখবো? বর্গমূল নিয়ে। ওকে, আচ্ছা, কি নিয়ে শিখবো? বর্গমূল। তো আসুন, বর্গমূল জিনিসটা কি? আচ্ছা, তার আগে একটা জিনিস দেখাই আমি তোমাদেরকে। মনে করো আমি একটা সংখ্যা নিছি 2 প্লাস, মানে জটিল সংখ্যা নিলাম 2 প্লাস 3i। আমি এটাকে কি করব? বর্গ করব। সংখ্যাটা জটিল সংখ্যাটা কি ছিল? 2 প্লাস 3i। ওকে, আচ্ছা, এটা আমি কি করতেছি এখন? বর্গ করতেছি। তাহলে দেখো তো, যদি বর্গ করি তাহলে কি হচ্ছে? 4 12i স্কোয়ার। ওকে, 4 প্লাস 12i, এবং জানি আই স্কোয়ার মানে আমরা জেনে আসছি বিগত ক্লাসগুলোতে যে আই স্কোয়ার মানে -1, তাহলে এখানে কি হবে? -9। তাহলে এক্স্যাক্টলি এখানে হবে -5 প্লাস 12i। আচ্ছা দেখো তো ভাইয়া, যে আমি এখানে কি করলাম? একটা জটিল সংখ্যা নিছি, সেটা কি ছিল? 2 প্লাস 3i। আচ্ছা, সেই জটিল সংখ্যা আমি কি করছি? বর্গ করছি। দেখো তো, বর্গ করার পরে আমি আবারও একটা জটিল সংখ্যা পাইছি কিনা? হ্যাঁ, আমি আবারও একটা জটিল সংখ্যা পাইছি। তো এখন একটা জিনিস দেখো, আমি যদি এখানে a স্কোয়ার দেই আর এই পাশে আমি যদি a দিই, আচ্ছা, এই পাশে a স্কোয়ার দিলাম, এই পাশে a দিলাম। এখন আমি যদি a স্কোয়ারটাকে পার করা দিই তাহলে এক্স্যাক্টলি দাঁড়াচ্ছে কি? দেখো তো, a এর বর্গমূল দাঁড়াচ্ছে কিনা? আমরা কি বলি? রুট বলি। আচ্ছা, রুটটাকে আমি বাংলায় বলতেছি কি? বর্গমূল। তাহলে দেখো তো, আমি এভাবে বলতে পারি না, ঠিক ওই এক্সাম্পল দিয়ে আমি বলতে পারি না যে যদি একটা জটিল সংখ্যা থাকে, সেই জটিল সংখ্যাকে আমি যদি বর্গ করি আরেকটি কি পাচ্ছি? জটিল সংখ্যা পাচ্ছি। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে অবভিয়াসলি আমি কোন একটা জটিল সংখ্যার বর্গমূল করতে গেলে সেটা আমার কি হবে? আরেকটি জটিল সংখ্যাই হবে। শিওর তো? আমি আবারও বলতেছি, দেখো এখান থেকে ক্যালকুলেশন করে এই এক্সাম্পলের সাথে মিলাই দেখো যে আমি যদি এটার যদি বর্গ করি তাহলে সেটা আমার যদি আমি যদি সেটাকে যদি রুট বা বর্গমূল করি তাহলে সেটা আমার কি হচ্ছে? আরেকটি জটিল সংখ্যাই হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা কাজ করব। মনে করো যে নিলাম হচ্ছে তোমাদের বইয়ের অঙ্কই দেই -7 প্লাস 24i। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা জটিল সংখ্যা। আচ্ছা, তাহলে এই জটিল সংখ্যাটা আমি কি করব? বর্গমূল বের করব। কি বের করব? বর্গমূল। ওকে, এখন দেখো, এর যদি আমি বর্গমূল বের করি তাহলে আমাকে কি করতে হবে? বর্গমূলের ভিতরে -7 24i। ওকে, আচ্ছা, আমরা জানি একটু আগে আমরা বললাম যে কোনো জটিল সংখ্যার একটা বর্গমূল কি হবে? আরেকটাই জটিল সংখ্যা হবে। তাহলে আমি বলতে পারি না যে এই সংখ্যাটার এই সংখ্যাটার বর্গমূল হচ্ছে ইজ ইকুয়াল টু, ধরে নিলাম, আরেকটা জটিল সংখ্যা। বলতে পারি। আচ্ছা, এখন দেখো আমি বলছি কি করলাম? বর্গ করলাম। তাহলে কি থাকতেছে? -7 24i ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 2abi। ওকে, বর্গের সূত্র দিয়ে। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া, যে এখানকার এই -7 বাস্তব সংখ্যা এবং 24 এটা আবার কি? ইমাজিনারি নাম্বার। আবারও এখানে আমার এটা কি? বাস্তব, এটা কি? ইমাজিনারি। তাহলে দেখো তো, আমি এখান থেকে এটা বলতে পারি না যে বাস্তব ও কাল্পনিক সমীকৃত করে পাই। কি করে পাই? সমীকৃত করে পাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু -7 এবং 2ab ইজ ইকুয়াল টু 24। বলতে পারি কি না? আচ্ছা, যদি আমি এটা বলতে পারি তাহলে এখন দেখো, এখন আমরা তাহলে এটা করব যে ক্লাস 9-10 এখন একটা সূত্র ইউজ করব। ঠিক আছে, তাহলে এখন দেখো তো, আমি এই বর্গমূলের জন্য, এই যে আমি একটা সংখ্যা, একটা জটিল সংখ্যা নিচ্ছি, এর বর্গমূলের জন্য আমি যদি
কোনোভাবে এ আর বি এর মানটা বের করতে পারি, কোনোভাবে যদি আমি এ আর বি এর মানটা বের করতে পারি, তাহলে দেখো তো আমি যদি ওখানে বসাই দিই এ আর বি এর মান, তাহলে আমার এই জটিল সংখ্যাটার বর্গমূলের অ্যান্সার হবে কিনা? হ্যাঁ, অবভিয়াসলি হবে। তাহলে আমার টার্গেট রাখতে কি হবে, যে আমি যেভাবেই হোক এ আর বি এর মানটা বের করব। আচ্ছা, তাহলে দেখো আমি এ আর বি এর মান বের করার জন্য আমি এতটুকু ক্লু পাইছি। এখন দেখো তো আমি কোনোভাবে যদি আমি এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ারের যদি একটা মান বের করতে পারি, তাহলে আমি কাটাকাটি করে আমি এ আর বি এর মানটা বের করতে পারবো। ওকে, তাহলে দেখো আমি ঠিক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনার জন্য আমি একটা সূত্র ইউজ করবো, অনুসিদ্ধান্ত সূত্র, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4 এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, আচ্ছা যদি এটা বলতে পারি, তাহলে এখন দেখো ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, আরেক লাইন আমি লিখতেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার প্লাস এটাকে লেখা যায় 2ab হোল স্কোয়ার। ওকে, আচ্ছা এখন দেখো ভাইয়া আমি জেনে আসছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত আমার -7। আচ্ছা, যদি -7 আমি দেখেন বসাই দেই, তাহলে হোল স্কোয়ার প্লাস এখন দেখো 2ab এর মান আমার জানা আছে কত, 24 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে -7 আমি যদি বর্গ করি তাহলে 49, আর আমি যদি এখানে যদি বর্গ করি তাহলে এটা হবে 24 ইন্টু 24 হবে তোমার হচ্ছে 576। ওকে, আচ্ছা এখন দেখো তুমি যোগ করো 9 6, তাহলে এখানে 15, এখানে হচ্ছে 7, তাহলে কত হচ্ছে 11 একে হচ্ছে 2, এখানে হচ্ছে তোমার 6। ওকে, আচ্ছা তাহলে দেখো 600 হচ্ছে কত 25। ওকে, তাহলে আমি এটা একটু মিশাই দিলাম, আমি একটু এই মানগুলোকে আলাদাভাবে রেখে দিলাম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 পাইছি, আর 2ab পাইছি হচ্ছে 24। আচ্ছা, -7। এখন দেখো ভাইয়া, তাহলে আমি এই জায়গাটা এখন কি করতে পারি, আমি কার মান পাইছি 625, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু পাইছি 625। আচ্ছা দেখো তো ভাইয়া, এখন তাহলে আমি কি বলতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, কারণ আমরা জানি এ স্কোয়ারটা পার হয়ে গেলে রুট হয়, আর রুট হলে তখন কি হবে, ওটার বর্গমূলটা বসবে, তাহলে 25 হচ্ছে এর বর্গমূল। আচ্ছা, এখন দেখো কথা হচ্ছে যে ভাইয়া এখানে কোশ্চেন করতে পারো নাকি যে আপনি এখানে প্লাস মাইনাস কেন দিলেন না, ঠিক আছে, এখানে আপনি প্লাস মাইনাস কেন দিলেন না। তো ভাইয়া এটা আমরা জেনে আসছি যে কখনোই দুটি বাস্তব সংখ্যার বর্গের যোগফল কখনোই কি হবে না, তোমার ঋণাত্মক হবে না। ঠিক আছে, কি বললাম আমি, দুটি বাস্তব সংখ্যা, এ একটা বাস্তব সংখ্যা, বি একটা বাস্তব সংখ্যা, দুটি বাস্তব সংখ্যার বর্গের যোগফল কখনোই ঋণাত্মক হয় না, বিধায় এখানে আমরা কি দিলাম না, প্লাস মাইনাস দিলাম না। ওকে, আচ্ছা তাহলে দেখো আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়ে গেছি কত, 25। ওকে, এখন দেখো আমার ওখানে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু -7, আমি এখানে পাইলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। আচ্ছা, আমি যখন যোগ করি, কি করি, যদি যোগ করি তাহলে দেখো তো এই টার্মটা কাটা যায় কিনা, তাহলে কত হয়, 2a স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে হচ্ছে তোমার প্লাস 25 থেকে তুমি যদি আচ্ছা কত হচ্ছে 18। ওকে, তাহলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে 9, তাহলে দেখো তো অতএব a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3। কেন এখানে শুধু এখানে প্লাস মাইনাস ছিল, কারণ এখানে আমার শুধু একটা বাস্তব সংখ্যা ছিল। আচ্ছা, অনুরূপভাবে আমি যদি এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু -7 এবং a স্কোয়ার এটা কি করছি, যোগ করছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে আমি কি করছি, যোগ করছি, এখন আমি এটা কি করব, বিয়োগ করব, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু তাহলে আমি কি 25, যদি বিয়োগ করি তাহলে আমার চিহ্নের কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, চিহ্নের কি হবে, পরিবর্তন, তাহলে এটা যায় এটা কাটা যায়, তাহলে এখানে কত হচ্ছে -2b স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এখানে তোমার কত হচ্ছে 32, কত -32, তাহলে এখানে কত হচ্ছে বা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, তাহলে হচ্ছে বি ইজ ইকুয়াল টু কত হচ্ছে +-4। তাহলে দেখো আমি এখান থেকে তাহলে এখন আমার এই মানগুলোর কোনো দরকার নেই, তাহলে আমি এখন কি মান পাইলাম, এ এর মান পাইলাম হচ্ছে +-3 আর বি এর মান পাইলাম হচ্ছে +-4। ওকে ভাই, এখন দেখো আমি প্রথম লাইনে কি লিখছিলাম, প্রথম লাইনে লিখছিলাম যে ধরে নেই এত এর বর্গমূল -7 + 24i এর বর্গমূল ইজ ইকুয়াল টু a প্লাস bi, আমি এটা এক নম্বর ধরে নিয়েছিলাম। তো এখন ঠিক আমি a এর জায়গায় মানটা বসাই দেব, কত +-3, এবং b এর জায়গায় কি বসাবো, +-4i। ওকে, আচ্ছা দেখো তো আমি এখান থেকে যদি একটা প্লাস, আমি যদি এখান থেকে প্লাস মাইনাস কমন নিই তাহলে আমার কি দাঁড়াচ্ছে, +-3 + 4i, এটা হচ্ছে আমার এই সংখ্যাটার বর্গমূল। অনেক ইজি না? আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া
আমি যদি এত বড় অঙ্ক সিকিউতে আসলে আমার সময় থাকবে, বাট আমার যদি তোমার এমসিকিউতে আসে তাহলে আমি কিভাবে অ্যান্সার করব? আমি তাহলে কিভাবে অ্যান্সার করব? তো এটা একটা শর্টকাট টেকনিক আছে। এখন দেখো এটা কি আমার বিকল্প বুদ্ধি, ঠিক আছে? এটা হচ্ছে বিকল্প পদ্ধতি। এখন দেখো এইটা ইজ ইকুয়াল টু, আমি লিখলাম 9 প্লাস 24i মাইনাস 16 is equal to 3 square 2 into 3 into 4i square। তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়, 3 প্লাস 4i হোল স্কোয়ার। এটা ক্যান্সেল হয়ে গেলে আমার কি হচ্ছে, প্লাস মাইনাস 3 প্লাস 4i। দেখো তো আমার অ্যান্সার মিলে গেছে কিনা? আমার অ্যান্সার মিলে গেছে। কথা হচ্ছে ভাইয়া আপনি তো শুধু করেই গেলেন, এখান থেকে এখানে, এখান থেকে এখানে গেলেন কিভাবে, আবার এখান থেকে এখানে আসলেন কিভাবে, আমরা তো কিছুই বুঝিনি। তো দেখো ভাইয়া 9 থেকে মাইনাস 16 দাও, দেখো তো কত আসে, মাইনাস 7 আসে। আচ্ছা ভালো কথা। কথা হচ্ছে ভাইয়া আপনি -7 আনার জন্য আপনি 9 মাইনাস 16 দিলেন। আচ্ছা ভাই আমি যদি -7 আনার জন্য আমি যদি -2 -5 দিই, তবু তো আমার -7 আসে কিনা? হ্যাঁ আসবে। তোমার এই -7 তুমি এখানে বিভিন্ন উপায়ে আনতে পারবা। কথা হচ্ছে আমি কেন শুধু এই 9টাকে নিলাম আর কেন শুধু 16টাকে নিলাম, ঠিক আছে? এখানে কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে মাঝখানের যে কাল্পনিক যে অংশটা আছে সেখানে আমি কি করছি, এটাকে আমি 2ab আকারে ভাঙাইছি। কি আকারে ভাঙাইছি? এটাকে ভাঙাইছি আমি 2ab আকারে। কি আকারে? 2ab আকারে ভাঙাইছি। তো দেখো ভাইয়া আমি যখন এই অংশটাকে 2b আকারে ভাঙাবো তখনও তোমাদের মনে অনেক কোশ্চেন আসবে যে ভাইয়া আপনি শুধু 24কে ভাঙাইছেন, ভালো কথা, 24কে ভাঙালে 3 আর 4 কেন? আমি তো অনেক কিছুই পাই। দেখো তো 24i কে আমি যদি ভাঙাই তাহলে আমি একবার পাবো 2 into 12 into 1, একবার পাবো আমি 2 into 6 into 4, সরি 6 কেন দিলাম, সরি 2 ইন্টু এখানে পাবো হচ্ছে তোমার কত হচ্ছে, 3 গুণ 6 4 6 24, আচ্ছা 3 into 4 একবার পাচ্ছে হচ্ছে 2 into 4 into 3। ওকে আচ্ছা কথা হচ্ছে ভাই আমি 24 এর তো এখানে অনেকগুলো ভাই আমি এখানে ওর অপশন পাবো, কিন্তু আমি কেন ভাই শুধু আমি সামনে 3 নিলাম আর পিছনে 4 নিলাম? নেওয়ার কারণে আমার উপরে 9 আসছে, এখানে আসছে -16। আমি কেন নিলাম ভাইয়া? আচ্ছা এখন দেখো তো ভাইয়া তুমি যদি এই 12 নিতা আর যদি 1 নিতা তাহলে কিন্তু এখানে আমার -7 মিলতো না, ঠিক আছে? অনুভাবে তুমি যদি এখানে 4 নিতা আর এখানে যদি 3 নিতা তাহলে এখানে 4 কে বর্গ করো তাহলে কত হয়, 16 হয়। আর এখানে 3i কে বর্গ করো তাহলে কত হয়, 3i কে বর্গ করলে তোমার কত হচ্ছে, 3i কে আমি যদি বর্গ করি তাহলে কত হচ্ছে 9i স্কয়ার, এক্স্যাক্টলি -9। তাহলে 16 থেকে আমি যদি 16 থেকে -9 বাদ দিই তাহলে আমার +7 হবে। কি হবে? +7। আমার লাগবে কি, -7। আচ্ছা তাহলে আমার -7 এর জন্য আমি কি করে নিছি এখানে, এই জন্য আমি এই অপশনটাকে বেছে নিছি। আমি কি করছি, এই জন্য ওই অপশনটাকে বেছে নিছি। তো এই জন্য আমি এখানে লিখছি 9 - 16 যেন আমার আসে এখানে 3 স্কয়ার, এখানে যেন আসে 4i স্কয়ার। দেন আমার এইভাবে অ্যান্সারটা হয়ে যাচ্ছে। আচ্ছা এখন আসো তোমাদেরকে আমি আরো একটা বিকল্প বুদ্ধি শিখাবো। এখন কথা হচ্ছে এখানে যে ভাইয়া আমি যে অপশনটা তুমি এখানে করালাম বিকল্প পদ্ধতি, সেখানে তুমি যদি এখানে দেখো যে না এই 2ab ফরম্যাটটা আমার অনেক বড়, এটা আমার ছোট ছিল বিধায় 24 ছিল বিধায় আমার ভাঙাতে সুবিধা হয়েছে। দেখা গেল স্বাভাবিক ব্যাপার, মনে করো যে 1 5 6 এত বড় একটা সংখ্যা থাকলো, তখন এটাকে তুমি কিভাবে 2ab আকারে ভাঙাবা? তখন তোমার কিন্তু ভাঙাতে অনেক সময় লাগবে। তো এই ক্ষেত্রে তোমার বেটার হবে আমরা যে স্বাভাবিক নিয়মে অঙ্কটা করছি সেই নিয়মে তুমি অঙ্কটা ক্যালকুলেশন করবা। ওকে আচ্ছা এখন আসো আরো একটা বিকল্প বুদ্ধি। কি বুদ্ধি? আরো একটা হচ্ছে বিকল্প পদ্ধতি। আচ্ছা তোমার অঙ্কটা কি ছিল? -7 24i। ওকে এখন দেখো তাহলে আমি বিকল্প পদ্ধতিতে কি করব? এখানে করতে গেলে আমাকে করতে হবে হচ্ছে যে এই সূত্রটা আমার মনে করো যে আমি আগে লিখে নেই যে √a চিহ্ন bi is equal to +-1/√2 সেকেন্ড ব্র্যাকেট রুটের ভিতরে r প্লাস a, তারপরে হচ্ছে চিহ্ন, তারপর হচ্ছে আমি এখানে কি লিখলাম √a চিহ্ন
bi ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম রুট ওভার r প্লাস a চিহ্ন i রুট ওভার r মাইনাস a। ওকে, আচ্ছা কথা হচ্ছে যে ভাইয়া আমি চিহ্নটা এখানে কেন লিখলাম? এই চিহ্নটা লিখলাম এই কারণে যে এখানে প্লাসও হইতে পারে আমার মাইনাস হইতে পারে। যদি এখানে প্লাস হয় তাহলে এখানে হবে প্লাস, যদি এখানে আমার মাইনাস হয় তাহলে এখানে হবে আমার মাইনাস। আচ্ছা এখন দেখো যে ভাইয়া আমি না আসলে এই ফরম্যাটের এগুলো কিছুই বুঝিনি, যে আপনি কোথায় আর পাইলেন, কি জন্য এ লিখলেন, কেন লিখলেন। আচ্ছা তার আগে এখন আমরা অঙ্কটা একটু সলভ করে দেখি। দেখো তো অঙ্কটা আমার অ্যান্সার আসে কিনা। আচ্ছা এখানে একটা শুধু জিনিস জেনে রাখো, আর হচ্ছে মডুলাস আর এ হচ্ছে রিয়েল পার্ট, ওকে। তাহলে দেখো তাহলে আমার এই জটিল সংখ্যাটার মডুলাস কত, আমরা মডুলাস নির্ণয় করে এর আগের পার্টে শিখে গেছি। তাহলে এর মডুলাসটা আমি বের করতেছি, তাহলে কত, যদি বর্গ করি -7 হোল স্কয়ার 24 হোল স্কয়ার, সেটাকে আমি যদি রুট করি তাহলে এখানে আমি একটু আগেই পাইলাম, এটাকে রুট করলে আমি পাবো হচ্ছে রুটের ভিতরে 665, এটাকে আমি করলে রুট করলে পাচ্ছি 25, তার মানে এর মডুলাস হচ্ছে 25। তাহলে আমি রুটের ভিতরে লিখতেছি 25। এখন দেখো এর বাস্তব পার্ট, এটা তো বাস্তব পার্ট না, অবভিয়াসলি বাস্তব পার্টকে -7, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে -7, আমার চিহ্ন কি ছিল প্লাস। ওকে আবারও এবার আই, আর এর মান ছিল 25, চিহ্ন আমার বাস্তব পার্টের মান ছিল বা রিয়েল পার্টের মান ছিল হচ্ছে -7, তাহলে মাইনাস মাইনাসে +7। আচ্ছা এখন দেখো 25 থেকে আমি যদি 7 বাদ দিই তাহলে কত থাকে, 18 প্লাস 25 আমি যদি 7 যোগ করি তাহলে কত থাকে 32। ওকে আচ্ছা এখন দেখো প্লাস মাইনাস 1/√2, 18টাকে আমি যদি ভাঙাই তাহলে আমি এটাকে লিখতে পারি 3√2, আর এটাকে আমি লিখতে পারি 4√2। এখন দেখো তো ভাই আমি যদি এখান থেকে √2 একটা, এখান থেকে যদি √2 কমন নেই তাহলে এই √2 কমন নিলে এই √2 সঙ্গে কাটা যায়, তাহলে পড়ে থাকতেছে আমার কত প্লাস মাইনাস 3 + 4i, যা আমার আগের আনসারের সাথে মিলে গেছে। তাহলে আমি বলতে পারি যে এই ফর্মুলা দিয়ে আমি এই সব জটিল সংখ্যার আমি কি বের করতে পারবো, বর্গমূল বের করতে পারবো। কথা হচ্ছে ভাই আমি এই সূত্রটা কিভাবে পাইলাম। আচ্ছা এখন আসো, তো ধরে নিলাম আমার হচ্ছে একটা জটিল সংখ্যা, সেটা হচ্ছে p + qy। ওকে কি p + qy। আচ্ছা এটা যদি আমি বর্গমূল করি, ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি আগের অঙ্কটা, মানে আগের যে প্রধান যে নিয়মটা ছিল বা মেইন যে নিয়মটা ছিল বা মেইন যে রুলটা ছিল সেই নিয়মে চলে গেলাম। তাহলে বর্গমূল ইজ ইকুয়াল টু ধরে নিলাম a + bi। আচ্ছা তাহলে আমি এটাকে কি পাচ্ছি, p + qy করলে আমি পাচ্ছি এখানে a² - b² + 2abi। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো a² - b² = p এবং লিখতে পারবো 2ab = q, সমীকৃত করে আগের একবারে মেইন যে রুলটা ছিল সেই রুল অনুসারে পাবো কিনা। আচ্ছা যদি আমি পেয়ে থাকি, এখন দেখো ভাইয়া আমি ওখানে যখন ক্যালকুলেশন করছিলাম, ঠিক আছে, যখন আমি ওখানে ক্যালকুলেশন করছিলাম তখন তার আগে একটা জিনিস দেখো, এই p আর q, ঠিক আছে, আমি যদি রুটের ভিতরে p² + q² করলাম তাহলে এটা আমার কি দাঁড়াচ্ছে, হচ্ছে যে এই সংখ্যাটার মডুলাস কি দাঁড়াচ্ছে, এই জটিল সংখ্যাটার মডুলাস কি হবে √p² + q²। আচ্ছা তো আমি যখন ওখানে ক্যালকুলেশন করছিলাম, ওখানে ক্যালকুলেশন করার সময় তুমি আবারও দেখবা ওই জায়গায় ক্যালকুলেশন করার সময় দেখবা, ক্যালকুলেট করতে করতে দেখবা এরকম একটা টার্ম পাবো আমি, কেমন একটা টার্ম পাবো যে +-1/√2 সেকেন্ড ব্র্যাকেট রুটের ভিতরে √p² q² প্লাস p, তারপরে হচ্ছে পাবো হচ্ছে প্লাস রুটের ভিতরে √p² q² মাইনাস p। ঠিক আছে, আমি আবারও বলতেছি, তুমি যে প্রথম অঙ্কটা করছো বা প্রথমে তোমাদের আগে যে আমি অঙ্কটা শিখাই দিছি মেইন যে রুলের, সেখানে তুমি ওইভাবেই তুমি যদি আবার এখানে যদি ক্যালকুলেশন করো, সহগ সমীকৃত করার পরে তারপরে তুমি আবার যদি a² + b² মান বের করো, তারপরে ক্যালকুলেশন করলে তুমি এরকম একটা লাইন পাবা যে +-1/√2 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে √এর ভিতরে √p² + q² + p দিয়ে প্লাস এখানে একটা i হবে, i দিয়ে √p² + q² মাইনাস p। এখন দেখো ভাইয়া, দেখো তো আমি এখনই বললাম যে √p² + q² আমার কি ছিল, এই জটিল সংখ্যাটার
মডুলাস ছিল। কি ছিল? মডুলাস। তো আমরা বলছিলাম অনেক প্রথম যে ক্লাসটাতে সেখানে বলছিলাম মডুলাসকে কি দ্বারা প্রকাশ করতে পারবা তুমি? আর দ্বারা প্রকাশ করতে পারবা। তো আমি এখানে আর দ্বারা কি করছি? মডুলাসটাকে আর দ্বারা প্রকাশ করছি। এই জন্য আমি এখানে লিখছিলাম 1/√2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রুটের ভিতরে আর, এবং দেখো এখানে পিটা কি ছিল ভাইয়া? পিটা আমার একটা ছিল রিয়েল নাম্বার। এই জন্য আমি এখানে এ চিহ্নটা দ্বারা কি বুঝাইছি? রিয়েল পার্ট। ঠিক আছে, এ দ্বারা কি বুঝাইছি? রিয়েল পার্ট প্লাস। আচ্ছা, এখানে প্লাস ছিল বিধায় আমি এখানে প্লাস ইউজ করছি, দিয়ে আই এবং রুটের ভিতরে আবারও এটা আমার কি হচ্ছে? মডুলাস, আর পিটা ছিল রিয়েল পার্ট। আমি এটাকে এ দ্বারা প্রকাশ করছি। দেখো তো ভাই আমার এই ফর্মুলাটা এটার সাথে মিলে গেছে কিনা? অবভিয়াসলি মিলে গেছে। তাহলে আমি বলতে পারি এই সূত্রটা দিয়ে আমি এই সকল জটিল সংখ্যার বর্গমূল বের করতে পারবো। কিন্তু কথা হচ্ছে ভাইয়া, তুমি যদি এটা তোমার কলেজের পরীক্ষার সময় দাও বা এমনি তোমাদের যে কলেজে মানে সাময়িক যে পরীক্ষাগুলো সেগুলা বা এইচএসসি পরীক্ষার সময় যদি দাও তাহলে টিচার হয়তো তোমাকে এখানে ক্রস চিহ্ন দিতে পারে। ঠিক আছে, এই পদ্ধতি করলে ক্রস চিহ্ন দিবে। ওকে, বাট তুমি যদি অ্যাডমিশনের পরে আমরা যখন ভার্সিটিতে পড়বো বা ম্যাথ নিয়ে যখন পড়াশোনা করবো তখন আমাদের অবভিয়াসলি জটিল সংখ্যাটা থাকবে টপিকটা, সেখানে আমরা এই উপায় ক্যালকুলেশনগুলো আমাদের কখনোই ভুল হবে না। তো আমি আশা করব তোমরা অবভিয়াসলি এই নিয়মটা শিখছো ঠিকই, বাট এই নিয়মটা তোমরা তোমাদের এখন এই এইচএসসি লাইফে বা বিভিন্ন পরীক্ষায় তোমরা এখন অ্যাপ্লাই করবা না। ওকে, আচ্ছা, তো এইটা ছিল আমার হচ্ছে বর্গমূল। কি ছিল? জটিল সংখ্যার বর্গমূলের নিয়ম। এখন আসো আমি বর্গমূল করলাম, এখন আমি যদি চতুর্থ মূল করি, কি মূল? চতুর্থ যদি আমি মূল করি, কি মূল করতে হবে আমাকে? চতুর্থ মূল। আচ্ছা, চতুর্থ মূলটা তাহলে আমি কিভাবে করব? তো ধরে নিলাম হচ্ছে 81 মাইনাস 81 হচ্ছে আমার একটা সংখ্যা, সেটাকে আমাকে করতে হবে কি? চতুর্থ মূল। আচ্ছা, তো দেখো এটা যখন চতুর্থ মূল করব তখন আমি এটাকে লিখতে হবে আমাকে -81 দিয়ে এখানে একটা 4 নিতে হবে। ওকে, তো ধরে নিলাম এটা ইজ ইকুয়াল টু আমার কি? x। ওকে, আমি এখন সাইড চেঞ্জ করি, তাহলে আমি লিখতে পারবো x⁴ ইজ ইকুয়াল টু -81। কি লিখতে পারবো? x⁴ ইজ ইকুয়াল টু -81। আচ্ছা, এখন দেখো ভাইয়া -81 করলাম, এখন আমার টার্গেট থাকবে। আচ্ছা, চতুর্থ মূল মানে কি? অবভিয়াসলি এখানে x এর কয়টা মূল থাকবে? আমার 4টা মূল থাকবে। তাহলে আমি কিভাবে x এর 4টা মূল নির্ণয় করবো? আমার টার্গেট থাকবে হচ্ছে এটা। তো দেখো আমি যদি একটু ছোট করি, আচ্ছা তার আগে দেখো x⁴ একে আমি বর্গাকারে প্রথমে ভাঙাতে পারবো x², তারপর আমি সেখান থেকে কি বের করতে পারবো? x এর মূল বা মান বের করতে পারবো। তাহলে আমি x² নিয়ে আসি এটাকে। তো দেখো এখানে x⁴ লিখলাম, এখানে আমি লিখতে পারি না 9i²। দেখো ভালো করে, 9 এর উপরে বর্গ দিলে 81 হয়, i² মানে -1, তার মানে এটা -81 হয়ে যায়। তাহলে এখন দেখো তো আমি এখানে কি লিখতে পারি? x² ইজ ইকুয়াল টু +-9i। কি লিখতে পারি? +-9i। আচ্ছা, তোমরা এখন এখান থেকে একটু স্টপ করো। এখন তোমরা আসো এই জায়গায়, একটা মনে করো আমরা অঙ্ক করতেছি, সেই অঙ্কটা ছিল আচ্ছা 2i একটা জটিল সংখ্যা দেওয়া আছে, তোমাকে বলছে এই জটিল সংখ্যা তুমি বর্গমূল বের করো। কি বের করো? বর্গমূল বের করো। তাহলে বর্গমূল তাহলে কি হবে? রুটের ভিতরে 2i ইজ ইকুয়াল টু, এখন আমি লিখলাম, দেখো তো আমি এটা লিখতে পারি কিনা, 1 + 2i - 1। তোমার কোনো আপত্তি আছে? অবভিয়াসলি আপত্তি নাই। কেন নাই? কারণ আমি 1 কাটলে আমি আবার 2i এর উপরে রুট পাচ্ছি। এখন দেখো 1 এর জায়গায় আমি রাখলাম, 2i 2 এর জায়গায় থাকলো, আমি -1 এর জায়গায় যদি i² লিখি তো তোমার কোনো আপত্তি আছে? অবভিয়াসলি নাই, কারণ আমরা জানি i² ইজ ইকুয়াল টু -1। আচ্ছা, এখন আসো তুমি, আমি একটু সাজা লিখতেছি, 1 এর উপরে বর্গ, 2 × 1 × i প্লাস এর উপরে বর্গ। দেখো তো ভাই, তাহলে আমরা a + 2ab প্লাস a² + 2ab + b², তার মানে এটা কিছু সূত্র আমার অবভিয়াসলি a + b হোল স্কয়ার সূত্র। তাহলে 1 + i আমি এটাকে হোল স্কয়ার করতে পারি না? ওকে, তাহলে আমি যখন এটা ক্যান্সেল করে দিই তাহলে আমার আসবে +-1 + i, বলতে পারি না? তাহলে দেখো তো এই অঙ্কটা আমার যদি এরকম টাইপের কোনো একটা যদি অঙ্ক থাকে, সেটাকে আমি অনেক ইজিলি +-1 + i সহজে অ্যান্সারটা বের করতে পারি না? অবভিয়াসলি পারি। তো এই অঙ্কগুলোকে বলা হচ্ছে আমার অনেক সহজ এবং অনেক ভালো অঙ্ক। তো দেখো তো আমি ঠিক এই জায়গায় এখন দেখো তো আমি একটা কাজ করতে পারি না? x² ইজ ইকুয়াল টু +-9 নিলাম, আচ্ছা প্লাস নিব না, আমি এখানে 9/2 নিলাম, দিয়ে আমি এখানে ভিতরে নিলাম +-2i। তোমার কোনো আপত্তি আছে? দেখো তো কাটাকাটি করো, আবার তুমি আবারও প্রথমে লাইনটা পেয়ে যাচ্ছ। আচ্ছা,
যদি প্রথমের লাইনটা পেয়ে যাও, দেখো তো এখন, তাহলে আমি এখন কি করতে পারি, এই স্কোয়ারটাকে যদি বেশি পার করাই দেই, স্কোয়ারটাকে বেশি যদি পার করাই দেই, তাহলে আমার কি হচ্ছে x = হচ্ছে +-3/√2, আর এখানে হচ্ছে রুটের ভিতরে +-2i। দেখো তো এখন আমি আবার আগের মতো বলতে পারি না, তাহলে এখানে যদি একটা 1 নেই, এখানে +-2i, এখানে একটা -1, ওকে, তাহলে এখানে +-3/√2, এখানে তাহলে আমি 1 এর বদলে 1ই থাকলো, এখানে আমি +-2 × 1 × i নিলাম, আর এটাকে আমি লিখে দিলাম i²। লিখতে পারি কিনা আগের অঙ্কের মতো, যেটা আমি একটু আগে তোমাদের বুঝাইলাম। তাহলে +-3/√2, এটাকে তাহলে আমি লিখতে পারি হচ্ছে 1 +-i²। এটাকে যদি আমি ক্যান্সেল করি, তাহলে +-3/√2, এবং আমি লিখতে পারি কি 1 +-i, লিখতে পারি কিনা? আচ্ছা, তাহলে এখন দেখো তোমার চতুর্থ মূল বলছে, আমার কি বলছে? চতুর্থ মূল। তাহলে দেখো তোমার 4টা মূল আমি পেয়ে গেছি কিনা x এর, প্লাস ধরে একটা মান, দুইটা মান, মাইনাস ধরে একটা মান, দুইটা মান, তাহলে মোট মান কয়টা হলো? 4টা। তাহলে আমি কি বের করতে পারবো? আমি চতুর্থ মূল বের করতে পারবো। আচ্ছা, তোমাদের আরেকটি পার্ট শিখাই দিয়ে আমি আজকে ক্লাস শেষ করবো, সেটা হচ্ছে তোমাদের ঘনমূল। ঘনমূল, ওকে। আচ্ছা, তো ঘনমূল এখন দেখো, ঘনমূল একটা সংখ্যা নিলাম, আচ্ছা সে আমি নিলাম 64 -64, কত নিলাম? -64। আচ্ছা আচ্ছা, -64 না নেই, এটা কঠিন হয়ে যাবে, তোমাদের জন্য আমি সুন্দর একটা নিলাম, সেটা হচ্ছে i একটা জটিল সংখ্যা, সেটা আমি কি বের করব? ঘনমূল বের করব, ওকে। তাহলে এর ঘনমূল করতে গেলে আমাকে তাহলে কিভাবে লিখতে হবে? অবভিয়াসলি এইভাবে লিখতে হবে, ঠিক আছে? কিভাবে লিখতে হবে? অবভিয়াসলি এইভাবে লিখতে হবে। এখন আমি ধরে নিলাম এটা = x, তাহলে বা x³ = i। এখন দেখো তো আমি যদি সাইড চেঞ্জ করি, তাহলে i = আমি কি লিখব? 0। আচ্ছা, এখন দেখো আমরা প্রথম ক্লাসে শিখে আসছি জটিল সংখ্যার যে i³ = -i, জানতাম কিনা? তাহলে দেখো তো আমি এখান থেকে দেখো তো লিখতে পারি না x³ + i³ = 0? যদি লিখতে পারি তাহলে দেখো তো ভাই এটা আমার a³ + b³ সূত্র পড়ছে কিনা, তাহলে কি হবে? a + b × a² + ab + b² = 0। তাহলে দেখো তো এখানে কি হয় আমার? x + i, এখানে হচ্ছে x² + xi, এখানে হচ্ছে -1 = 0। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া এটা আমার হয় অথবাতে পড়ে গেছে কিনা, তাহলে আমি কি লিখতে পারি? হয় x + i = 0, অথবা x² + xi - 1 = 0। আমি লিখতে পারি কিনা? অবভিয়াসলি লিখতে পারি। আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি পাই? x = -i, এখান থেকে কি পাচ্ছি? x = -i। আচ্ছা, এখন এখানে দেখো তো আমি কি করতে পারি, যেহেতু আমার এটা মিডল টার্মে যায় না, তাহলে আমি এখানে কি করব? আমাকে যে হচ্ছে আমি দ্বিঘাত সমীকরণের সূত্র জানি, সেই সূত্র ইউজ করব। তাহলে x = আমার কি ছিল? তাহলে -b বলতে হলে কি হবে? এখানে -i হবে, কি হবে? -i, তারপরে কি হবে? প্লাস মাইনাস, তারপরে কি হবে? √b², মানে কি হবে? আচ্ছা, এখানে একটা সূত্র আমি ভুল করছি, এখানে হবে যে a + b a² - ab a² - ab। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে এখানে তাহলে কি হচ্ছে? -1 যে +i হয়ে যাচ্ছে, এবং এখানে তাহলে কি হবে? b² - 4 × a এর মান 1 আর c এর মান -1 / 2 × 1, তাহলে কত আসে? i + - i² মানে i² মানে -1, আর এখানে আসতেছে তোমার হচ্ছে +4 / 2। অবভিয়াসলি ক্যালকুলেশনটা বুঝতেছো? তাহলে i +- তাহলে এখানে কত আসতেছে তোমার? এখানে তাহলে আসতেছে হচ্ছে i² মানে আসতেছে -1, আর এখানে আসতেছে তোমার হচ্ছে মাইনাস, আচ্ছা ওকে ফাইন, +1, তাহলে +4, সেখান থেকে আমি যদি মাইনাস, আচ্ছা তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? √3 / 2, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এটা কি ক্যালকুলেশন করলাম? যে আমি x এর এখানে আমি কি করলাম? যে হচ্ছে দ্বিঘাত সমীকরণের সূত্রটা ইউজ করে আমি হচ্ছে ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করে আমি কি পাইলাম? পাইলাম যে তোমার হচ্ছে i ± √3 / 2। আচ্ছা, এখন দেখো
কথা হচ্ছে আমার আই এর কি চাইছে, ঘনমূল। আই এর কি চাইছে, ঘনমূল। তাহলে দেখো তো ভাই, আমি যদি আই এর ঘনমূল বের করতে যাই তাহলে আমার কয়টা মূল লাগতেছে, অবভিয়াসলি 3টা, যেহেতু ঘনমূল বলছে মানে কিউবিক। তাহলে এখন দেখো এখানে একটা মূল পাইলাম, প্লাস দিয়ে একটা মূল, মাইনাস দিয়ে একটা মূল, তাহলে আমি কয়টা মূল পেয়ে গেলাম, 3টা মূল। তাহলে আমি বলতে পারি না আই এর ঘনমূল আমার 3টা এবং আমি 3টা মূল পেয়েও গেছি। আচ্ছা, তাহলে এই ছিল আজকে তোমাদের হচ্ছে জটিল সংখ্যার পার্ট 4 এর যে আলোচনা, ঠিক আছে, যে এখানে কিভাবে আমরা চতুর্থ মূল নিয়ে কাজ করব, ঘনমূল নিয়ে কাজ করব। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে এর ষষ্ঠ মূল নিয়ে আলোচনা করব এবং এই ওমেগা যে পাওয়ার, ওমেগার আলোচনাটা আমরা শেষ করলেই আমাদের জটিল সংখ্যা মূলত শেষ হয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই আজকে আমার এই লেকচারটি বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা এবং আগামীতে দেখা নেওয়া পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবা। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আসসালামু আলাইকুম।